কিন্তু ডেঙ্গির কেস পাওয়া যাচ্ছে। আপনারা যদি দেখেন গত 2 থেকে 3 বছর আমরা কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনে আছি। প্যান্ডেমিক সিচুয়েশন স্টার্ট হয়েছিল কখন? 2020-তে। 2020-তে যখন করোনা ভাইরাস স্টার্ট হলো ফ্রম মার্চ, সেটার সাথে সাথে কিন্তু জুলাই থেকে ডেঙ্গি কোইনসাইড করে গেল। একটা সময় এমন হলো, দিস ফিভার ইজ ডিউ টু করোনা অর ডিউ টু ডেঙ্গি, উই আর বিকাম কনফিউজড। তখন আমরা কিন্তু দুইটাই টেস্ট করতে পেরেছি এবং আমরা অনেক বেশি কেস কিন্তু পেয়েছি। আবার কি হচ্ছে, অনেক সময় বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স আগে, দ্যাট মিনস 2020-তে যখন কোভিড, দ্যাট ইজ দ্য করোনা ভাইরাস ইনফেকশন যখন এত বেড়ে গেল, ডেঙ্গি দেখা গেল যে আনডায়াগনোজ থেকে গেল, অনেকগুলো ডেথ কিন্তু হয়ে গেল ডিউ টু ডেঙ্গি। বাট আমরা ভাবলাম যে এগুলা করোনার ইনফেকশনের কারণে মারা গিয়েছে। কেন? বিকজ আমাদের ফোকাস ছিল কোথায়? উই অল গিভ ফোকাস টু করোনা ভাইরাস। ওকে, আমাদের সব ফোকাস ওইদিকে ছিল, অ্যাডমিশন বন্ধ ছিল, অনেক হসপিটাল ফিভারের পেশেন্ট নেয়নি, ফিভারের পেশেন্ট ট্রিট করেনি, আমরা ফিজিক্যালি পেশেন্ট দেখিনি, এই কারণে কিন্তু অনেক ডেঙ্গু কেস রিপোর্ট করা হয়নি, ট্রিট করা হয়নি। বাট এভরি ইয়ার দেয়ার ইজ আউটব্রেক অফ ডেঙ্গি, আইদার ইট ইজ লেস অর মোর। প্রত্যেক বছরই কিন্তু ডেঙ্গির একটা আউটব্রেক হচ্ছে অ্যান্ড ইয়ার অ্যারাউন্ড ট্রান্সমিশন আমরা পাচ্ছি। যদিও আমরা বলি যে ডেঙ্গি রেনি সিজনে বেশি, হ্যাঁ, এটা কমনলি কখন হয়? এটা দেখা যায় যে আউটব্রেক অফ ডেঙ্গি অকার্স স্টার্টেড ফ্রম জুলাই টু নভেম্বর and peak become the in সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে পিক থাকে। কিন্তু অল অ্যারাউন্ড দ্য ইয়ার আপনি কিন্তু কেস পাবেন। স্টিল নাও আমরা যখন এখনো আমরা দেখি, আমরা হেলথ বুলেটিন গুলো অথবা আমাদের যে ডিজি হেলথের যে রিপোর্টিং গুলো আসে, প্রতিদিনই কিন্তু ডেঙ্গি পেশেন্ট আমরা পাচ্ছি। প্রতিদিনই কিন্তু ডেঙ্গি 2টা 4টা 5টা, ইভেন লাস্ট মান্থেও কিন্তু অনেকগুলো ডেঙ্গি পেশেন্ট পাওয়া গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে ইয়ার অ্যারাউন্ড ট্রান্সমিশন হচ্ছে। অফকোর্স দেয়ার ইজ এ পিক ইনসিডেন্স হুইচ ইজ অকার মোস্টলি ইন দা জুন জুলাই আগস্ট। ওকে, এখন আবার নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন ডেঙ্গি ভাইরাস, আমরা জানি ভাইরাসের অনেকগুলো সেরোটাইপ হয়। হ্যাঁ, এটা আমরা আরো বুঝলাম এই যে কোভিড ইনফেকশন দিয়ে, কারণ করোনার অনেক অনেক সাবটাইপস, অনেক অনেক সেরোটাইপস প্রত্যেক মাসেই কয়েক মাস পরপরই আসছে, ঠিক আছে। বাট উই আর ফরচুনেট দ্যাট ডেঙ্গি হ্যাজ অনলি 4 সেরোটাইপ, ঠিক আছে। ডেঙ্গির কিন্তু মাত্র 4টা সেরোটাইপ আছে। স্টিল নাও উই ক্যান ডিসকভার অনলি 4 সেরোটাইপ অফ ডেঙ্গি ভাইরাস। এটাকে আমরা নাম দিয়েছি। এদের নাম কি? ডেন 1, ডেন 2, ডেন 3 এন্ড ডেন 4। ইজ ইট ক্লিয়ার? আর ডেঙ্গি ভাইরাস যে ডিজিজটা করে সেটাকে আমরা ক্লাসিফাই করব কিছুক্ষণ পরে। তবে একটু শুনে রাখেন, এটা দুইটা জিনিস হয়, ডেঙ্গি এন্ড ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার। মানে ইন জেনারেল আমরা কিন্তু দুইটা কথা বলবো, একটা হচ্ছে ডেঙ্গি ফিভার আর একটা হচ্ছে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, ঠিক আছে। এবং দুইটাই কিন্তু কজড বাই দ্য ডিফারেন্ট টাইপস অফ সেরোটাইপ অফ ডেঙ্গি ভাইরাস হুইচ ইজ স্টার্টেড ফ্রম দ্য ডেন 1 টু ডেন 4। ক্লিয়ার কিনা? আমি কি খুব র‍্যাপিড বলছি? জি ম্যাম। না ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে, ঘুমাচ্ছেন না তো? হ্যাঁ, উইন্টারের সকাল সকাল আমরা চলে আসলাম, আর্লি মর্নিং। হ্যাঁ, আমরা ছোটবেলায় কি করতাম? রচনা লিখতাম না, শীতের সকাল। এখন তো শীতের সকাল আপনাদের খুব খুব ভালো যাচ্ছে, বাসায় বসে কাটাচ্ছেন, পড়াশোনা হচ্ছে, কেমন লাগছে ক্যাম্পাসের বাইরে? ম্যাম আমাদের সামনে পরীক্ষা। কবে? 12 তারিখ পরীক্ষা আছে আমাদের। বাসায় বসে প্রিপারেশন কেমন হচ্ছে? বাসায় প্রিপারেশন ম্যাম, বাসায় তো প্রিপারেশন নেই। হচ্ছে না? আপনি কি গ্রুপ স্টাডি করতেন? কয়েকজন করে। কয়েকজন করে, তাহলে তো ঠিক আছে। এখন করতে পারবেন, এভাবে জুমে পড়াশোনা করবেন আর কি, যেহেতু সবকিছু এখন অনলাইন। অথবা বাসায় দুইজন একজন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পড়াশোনা করতে পারেন। লাইব্রেরিগুলো তো বন্ধ না, লাইব্রেরি তো খোলা। জি ম্যাম। তাহলে আমাদেরকে আসলে সিচুয়েশনের সাথে কি করতে হবে? আমাদেরকে সবকিছু মেনে নিতে হবে, হ্যাঁ, ম্যানেজ করতে হবে, কিছু করার নাই। তাহলে আমরা এখানে 4টা পিক্টোরিয়াল দেখাচ্ছি, এগুলো হচ্ছে ডিফারেন্ট সেরোটাইপ অফ ডেঙ্গি, ডেঙ্গি 1, 2, 3, 4, ঠিক আছে। তো ডেঙ্গি ভাইরাসের একটা ব্যাপার কি, যখন আপনি ইনফেক্টেড হবেন, সাপোজ whenever you become infected with den 1, then there is a symptoms of dengue fever. Again, whenever you infected by den 2, there is more infection than the previous one. কথাটাকে বুঝাতে পেরেছি?
যখন আমি সেরোটাইপ 1 দিয়ে ইনফেক্টেড হব আমার বডি কিন্তু একটা ফিভার ডেভেলপ করবে এবং দেয়ার ইজ কিউর, স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যেতে পারে, সবসময় চিকিৎসা লাগবে না, এবং বডিতে একটা ইমিউনিটি গ্রো করবে, সেটা কিন্তু শুধু প্রোটেকশন দিবে কার এগেনস্টে, ডেঙ্গি সেরোটাইপ 1 এর এগেনস্টে, কিন্তু বাকিগুলোর এগেনস্টে কোনো কি করবে, প্রোটেকশন দিবে না, যার কারণে সেম পারসন সেম পেশেন্ট ক্যান বি এফেক্টেড বাই ডিফারেন্ট টাইপ অফ সেরোটাইপ। ঠিক আছে, ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে কিন্তু পরবর্তীতে আবার এফেক্টেড হতে পারবে। ওইটা দ্যাট মিনস ডেন 1 দিয়ে যদি কেউ ইনফেক্টেড হয় সে কিন্তু কোনো প্রোটেকশন পাবে না টু দ্য ডিফারেন্ট টাইপস লাইক 10 2 3 4। কথাটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। হ্যাঁ, বরঞ্চ হবে কি, এই ডেন 1 দিয়ে ইনফেক্টেড হওয়ার কারণে পরবর্তীতে যখন অন্য সেরোটাইপ দিয়ে আমরা ইনফেক্টেড হব দেয়ার উইল বি মোর প্যাথোজেনিসিটি, বেশি বেশি প্যাথোজেনিসিটিটা বেশি থাকবে, সিভিয়ারিটিটা বেশি থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে তখন দেখা যাবে আমাদের ইলনেসটা মোর সিভিয়ার হবে। প্রথমে হয়তো হসপিটালাইজেশন লাগেইনি, প্রথমে হয়তো হেমোরেজিক ফিভার হয়নি, শক ডেভেলপ করেনি, বাট সেকেন্ড টাইম দেয়ার ইজ মোর চান্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস। ওকে, এখন আমরা একটু দেখি এটা কি। এটাকে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের প্রিভিলেন্স অর ইপিডেমোলজি। ইপিডেমোলজির দিকে যদি আমরা তাকাই, ডেঙ্গি পেশেন্টস ইন ঢাকা। আচ্ছা, ডেঙ্গি কি আরেকটা নাম কি বলে বলেন তো? ডেঙ্গির একটা নাম আছে, এনিওয়ান নোস? কেউ কি জানে ডেঙ্গির একটা নাম কি? কেউ কিছু বলছে না, জানেন কি না? আউট অফ 65 নো ওয়ান নোস। ফাহমিদা সুলতানা, হুইজ ফাহমিদা সুলতানা? উনি কি আছেন? রনক জাহান আছে? কেউ কোনো কথা বলছে না। অরুণিমা? জি ম্যাম। ওরা কি আছে কেউ? আমি তো কাউকে কোনো কিছু দেখতে পাচ্ছি না, চুপচাপ কেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছে? রেসপন্স কেন নাই? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। কে শুনতে পাচ্ছেন? কে শুনতে পাচ্ছেন আমাকে একটু নাম বলেন। ম্যাম রোল 54। ম্যাম আমরা সবাই শুনতে পাচ্ছি। হোয়াটস ইউর নেম? ম্যাম তাকিন নেওয়াজ। রোল 54 এর নামটা কি? তাকিন নিয়াজ। আপনি একটু আমাকে বলেন তো, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ ডেঙ্গি ফিভার? ডু ইউ নো দ্যাট? ম্যাম জানা নেই। জানা নেই, ইটস ওকে। আমরা এটাকে বলি ঢাকা ফিভার। ঠিক আছে, আমরা কি বলি এটাকে? ঢাকা ফিভার। ঢাকা ফিভার কেন বলি? যখন প্রথম ডেঙ্গিটা বাংলাদেশে আসলো সবচেয়ে বেশি কেস ফ্যাটালিটি, সবচেয়ে বেশি কেস রিপোর্ট হয়েছে কোথায়? ঢাকাতে। স্টিল নাও ঢাকাতে কিন্তু সবচেয়ে বেশি ডেঙ্গি কেস পাওয়া যায় এভরি ইয়ার। ঠিক আছে, এই যে এখানে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, সেখানে আপনারা দেখেন এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে ফ্রম 2015 টু 2019, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেই গ্রিন কালারের বারগুলোতে হোয়াইটিশ যে নাম্বারটা আছে, দ্যাট মিনস ইন 2015 3162 পেশেন্ট was detected with dengue virus, dengue infection, that means dengue fever. Out of that, the case fatality rate was 6%. Okay, এইটা কিন্তু দেখেন জাস্ট বিকাম ডাবল ইন 2016. এই জন্য 2016 আউট আফটার 2016 ইজ দ্য সেকেন্ড আউটব্রেক অফ ডেঙ্গি ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে 2000-এর পরে 2016 সাল ছিল মোস্ট আউটব্রেক ফর ডেঙ্গি। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমরা 6060টা পেশেন্ট পেয়েছি শুধু ঢাকায়, শুধু ঢাকায়। এটা কিন্তু ডিজি হেলথের রিপোর্ট। হ্যাঁ, ডিজি হেলথের রিপোর্ট। ঠিক আছে, তখন কিন্তু আমাদের কেস ফ্যাটালিটি ছিল 14%, অনেক বেশি। তারপরে দেখেন আরেকটা আউটব্রেক হয়েছে কখন? 2018-তে, 2016-এ। তখন কিন্তু আমরা 10,148 পেশেন্ট ওয়াজ ডিটেক্টেড উইথ দিস ইলনেস, অ্যান্ড আউট অফ them the case fatality rate was 26%, অনেক অনেক বেশি। তারপরে আসলো 2019-এ কিন্তু 6,544. Still now there is more and more cases of dengue infection is detected every year, but from 2020 to 22 এখানে আমাদের কোনো ডেটা কিন্তু অ্যাভেলেবল না। কেন না? বিকজ উই আর ইন প্যান্ডেমিক সিচুয়েশন, উই অল আর বিজি উইথ করোনা ভাইরাস ইনফেকশন, যার কারণে ডেঙ্গি নিয়ে স্টাডিটা এখন খুব কমই হচ্ছে। ক্লিয়ার?
আমরা কি নেক্সট স্লাইডে যাব? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা চলে আসলাম কিভাবে এই অ্যাডিস মসকিটো থেকে আমরা ইনফেক্টেড হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাডিস মসকিটো থেকে আমরা কিভাবে ইনফেক্টেড হয়ে যাচ্ছি এটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল, দ্য ভাইরাস ইজ ক্যারিড বাই এ মসকিটো which bite a healthy person. একটা হেলদি পারসনকে ইনফেক্টেড মসকিটোটা কি করবে? বাইট করবে। তারপরে কি হবে? পেশেন্টটা কিন্তু ইনফেক্টেড হবে। ইনফেক্টেড হওয়ার পরে এই ইনফেক্টেড পেশেন্ট থেকে যখন ভাইরাসটা অন্য পেশেন্টের কাছে যাবে, কিভাবে যাবে? বাই অ্যানাদার মসকিটো। এই মসকিটোটা কিন্তু অর্ডিনারি মসকিটো হতে পারে। আমার কথা বুঝছেন কিনা? প্রথমে একটা অ্যাডিস মসকিটো একটা হেলদি পারসনকে বাইট করবে, দেন দ্য পারসন বিকাম ইনফেক্টেড উইথ দ্য ভাইরাল ইনফেকশন, দ্যাট মিনস ডেঙ্গি ফিভার হলো। এখন এই পার্সনটা থেকে যে কোনো অর্ডিনারি মসকিটো বাই বাইটিং দ্য পেশেন্ট, এই পেশেন্টটাকে কামড় দিয়ে এই ভাইরাসটাকে তার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে নিয়ে গিয়ে কি করবে? আরেকটা হেলদি পার্সনকে কিন্তু কি করতে পারে? ইনফেক্টেড করতে পারে। এই ট্রান্সমিশনের জন্য আমাদের অ্যাডিস মসকিটো ইজ নট নিডেড। আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা? ইয়েস ম্যাম। এই কারণে কিন্তু আপনাকে কি করতে হয়? আপনারা দেখবেন যে ওয়ার্ডে গেলে আমরা ডেঙ্গি পেশেন্টকে মশারি দিয়ে রাখি। whenever any person infected with dengue fever we keep a mosquito net. কেন? কারণ এই পেশেন্টকে এখন যে কোনো অর্ডিনারি মসকিটোই যদি কামড় দেয় সেটা কিন্তু হেলদি পার্সনের জন্য বিকাম এ রিস্ক। বুঝতে পারছি কিনা আমরা? সেখানে অ্যাডিস মসকিটো না থাকলেও চলবে। অ্যাডিস মসকিটো ইজ নট নিডেড এট দ্যাট টাইম। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে তারপরে কি হলো? আবার এই মসকিটোর মাধ্যমে আরেকটা হেলদি পারসন ইনফেক্টেড হয়ে গেল। ইনফেক্টেড পারসন থেকে আবার সেম দ্যাট দিস সাইকেল বিকাম কি গোয়িং অন। ঠিক আছে, এটা চলতে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা লাইফ সাইকেল দেখানো হয়েছে যে স্ট্যাঙ্গেট যদি ওয়াটার গুলো জমে থাকে, হ্যাঁ, ওয়াটার গুলো স্ট্রাক থাকে কোথাও, পানি যদি জমানো পানি পানিতে যদি ফ্লো থাকে তখন কিন্তু হবে না। তখন কিন্তু লার্ভা গুলো এগুলো কি করতে পারবে না, এগুলো থেকে লার্ভা গুলো বের হতে পারবে না, তারপরে সেগুলো বড় হতে পারবে না। এই জন্য বলে জমানো পানি যাতে কোথাও না থাকে। হ্যাঁ, ডোবা নালা এগুলো পরিষ্কার রাখতে হবে। কেন? ফুলের টবের নিচে পানি জমা থাকলে সেখানে কিন্তু অ্যাডিস মসকিটো তার ডিমটা দিবে। অ্যাডিস মসকিটোর ডিমটা থেকে যাওয়ার জন্য, এগস গুলো থাকার জন্য, ভাইবেল থাকার জন্য পানিটা খুব নেসেসারি। এই পানিটা কেমন হতে হবে? পানিটা হতে হবে জমানো পানি, ফ্রেশ ওয়াটারে কিন্তু তারা কি করতে পারে না, তারা কিন্তু হেলদি থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। এই জন্য জমানো পানি, এবং সেটা শ্যালো ওয়াটার, নট দ্য ডিপ ওয়াটার। নদীর পানি, অনেক নদীর পানি আপনাকে ক্লিন করতে হবে না, আপনাকে নালার পানি ক্লিন করতে হবে। আপনাকে ছোট ছোট যে টায়ার থাকে, ছোট যে কোনো কন্টেইনারের পানি যেগুলো জমে আছে আমরা ক্লিন করছি না, সে ধরনের পানিতে কিন্তু এইগুলো থাকবে, এরা হেলদি থাকবে, এরা আস্তে আস্তে কি করবে? বেশি বেশি অ্যাডিস মসকিটো তৈরি করবে। ক্লিয়ার? আমরা কি লাইফ সাইকেল বুঝতে পেরেছি ট্রান্সমিশনটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। হ্যাঁ, ক্লাসিফিকেশনে চলে যাই। আমি খুব সহজ করে আনতে চেয়েছি। আপনারা 4th ইয়ারে পড়েন, ডেঙ্গি ইনফেকশন আপনারা আরো পড়বেন। ডেঙ্গি আসলে কোনো শেষ নাই, এখন মাত্র শুরু করলাম আমরা, এই জন্য আমি খুব কঠিন ভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে চাইনি। যেহেতু অনলাইন ক্লাসে আমাদের অনেক কিছু গ্যাপ থেকে যায়। আমি আপনাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। আউট অফ কয়জন আছেন এখন? আউট অফ 670 কতজন আসলে অ্যাটেন্টিভ আছেন, কতজন অ্যাটেন্টিভ নাই এটা বোঝা যায় না। এই জন্য আমি অনেক ইজি করে বলতে চাচ্ছি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন ডেঙ্গি ভাইরাল ইনফেকশনটাকে যদি আমরা ক্লাসিফাই করি, আমরা প্রথমে দুইটা ব্রড ক্লাসিফিকেশনে করতে পারি। ওয়ান ইজ সিমটোমেটিক, অ্যানাদার ইজ দ্য অ্যাসিমটোমেটিক। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিমটোমেটিক, আমার যে ডেঙ্গি ভাইরাল ইনফেকশন হলো আমি জানিই না, বিকজ there is no symptom or less symptom, oligosymptomatic। হ্যাঁ, একটু করে জ্বর আসলো, একটু করে গায়ে ব্যথা হলো, একটু করে জ্বর, একটু করে গায়ে ব্যথা হলে আমরা জাস্ট একটা প্যারাসিটামল নিয়ে ফেলি। আমরা কখনোই সেটা মেডিকেল অ্যাটেনশনে আনি না। দো উই আর ডক্টর, বাট উই নেভার গো থ্রু দ্য ল্যাবরেটরি। যাই না, জাস্ট এটা খুবই লেস অলিগোসিমটোমেটিক। আমরা এত বেশি পাত্তা দিই না। এইভাবেই কিন্তু মোস্ট অফ দ্য ডেঙ্গি ইনফেকশন রিমেইন অ্যাসিমটোমেটিক। হ্যাঁ, এই পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি।
এটা যদি প্রত্যেকটা আমরা র্যাপিড অ্যান্টিজেন করি তখন দেখা যাবে যে পজিটিভ হবে। অনেক পেশেন্ট জাস্ট হালকা একটু জ্বর আসলো, হালকা একটু গলা ব্যথা বা গায়ে ব্যথা, হ্যাঁ, বা মাসেল পেইন, এটাও কিন্তু ডেঙ্গি ভাইরাস দিয়ে হতে পারে। তাহলে এগুলো কিন্তু আমাদের অলিগোসিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই ক্রিয়েট করলো না, পেশেন্ট জানলোই না যে আসলে ওনার কোনো কিছু হয়েছিল, এরকম হতে পারে। তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। তারপর আসে সিমটোমেটিক, যখন আমি দেখছি না জ্বর তো যাচ্ছে না, বরং জ্বর বাড়ছে, গায়ে ব্যথা বাড়ছে, হ্যাঁ, বমির ভাব বাড়ছে, লস অফ অ্যাপিটাইট হচ্ছে, কিছু খেতে পারছি না, উইকনেস বাড়ছে, তখন কিন্তু আস্তে আস্তে আমরা মেডিকেল অ্যাটেনশনে আসি। এইটাকে আমরা বলছি সিমটোমেটিক কেসগুলো। এখন এই সিমটোমেটিক কেসগুলো কিন্তু অনেক ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যেমন আনক্লাসিফাইড থাকতে পারে, আনডিফারেন্সিয়েটেড ফিভার, ভাইরাল সিনড্রোম। সিমটোমেটিক হলো কিন্তু আমি ক্লাসিফাই করতে পারলাম না। পেশেন্ট যখন আসলো তখন দেখা গেল যে মোস্ট অফ দ্য সিমটম বিকাম রিজলভ, আমি টেস্ট করেও কিছু হয়তো পেলাম না, বা আমি এত ভিগোরাস টেস্টে গেলাম না। ঠিক আছে, জ্বর হলো, আমি জ্বরের জন্য জাস্ট একটু প্যারাসিটামল দিয়ে দিলাম, বাসে রেস্ট দিলাম, পানি খান, এতটুকু, বা নিজের থেকে আমি এটা করে নিলাম, এটাও কিন্তু আনক্লাসিফাইড আর আনডিফারেন্সিয়েটেড থেকে গেল। আচ্ছা, আরেকটা হতে পারে ডেঙ্গি ফিভার, যেটা আমি কিন্তু ডিটেক্ট করতে পারি। ডেঙ্গি ফিভারের একদম যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সেটা নিয়ে আসলো, সেটা নিয়ে আসলে আমি কিন্তু উইদাউট এনি ল্যাবরেটরি টেস্ট উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ডেঙ্গি ফিভার। কিভাবে থিঙ্ক করবেন? তখন একটা আউটব্রেক চলতে পারে, অথবা তখন দেখা যায় যে আমরা অনেক অনেক বেশি কেস পাচ্ছি আর আমরা প্যাথোলজিক্যাল টেস্টটা করতে পারি। তাহলে ডেঙ্গি ফিভার, অ্যানাদার ওয়ান ইজ দ্য ডেঙ্গি হেমোরেজিক ফিভার। এই দুইটা নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। ডেঙ্গি হেমোরেজিক ফিভার, দ্যাট মিনস এখানে হেমোরেজ থাকবে, এখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে, এখানে পেশেন্ট কিছু স্কিন ইনফেকশন, স্কিন প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যেমন প্যাটিকি, পারপুরা, ইকাইমোসিস, এই ধরনের কিছু প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আরেকটা হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম, এটা কিন্তু নতুন নতুন একটা ক্লাসিফিকেশন অফ ডেঙ্গি, এটা আগে ছিল না। আগে কিন্তু আমরা ব্রডলি বলতাম যে সিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিকের মধ্যে আবার আনক্লাসিফাইড অথবা আনডিফারেন্সিয়েটেড, যেটা আমি ডিফারেন্সিয়েট করতেই পারছি না। আরেকটা হচ্ছে ডেঙ্গি ফিভার, ডেঙ্গি হেমোরেজিক ফিভার, কিন্তু নিউলি ক্লাসিফিকেশন এসেছে এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম। এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম হচ্ছে সবচেয়ে বেশি খারাপ, যেখানে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। মাল্টি অর্গান ফেলিওর, পেশেন্টের হ্যাপাটিক ফেলিওর, রেনাল ফেলিওর, হ্যাঁ, পেশেন্টের কোয়াগুলোপ্যাথি, একদম কোনো বডির কিছু নাই, এনকেফালোপ্যাথি, কার্ডিয়াক ফেলিওর, সবকিছু নিয়ে পেশেন্ট কি আসতে পারে। এটাকে বলছে এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম। তার মানে ডেঙ্গির সাথে যখন আমার মাল্টি অর্গান ফেলিউর হয়ে যাবে তখন এটাকে বলবো আমরা এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম। এটাও কিন্তু কিছু কিছু কেস পাওয়া যাচ্ছে, বিধায় এটা নতুন ক্লাসিফিকেশন এসে গিয়েছে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন তাহলে আমরা ডেঙ্গি ফিভারটাকে আবার ক্লাসিফাই করবো। ডেঙ্গি ফিভার দেখেন, ডেঙ্গি ফিভার উইদাউট হেমোরেজ, কোনো হেমোরেজিক ম্যানিফেস্টেশন নাই, উইথ আনইউজুয়াল হেমোরেজ, হেমোরেজ হওয়ারই কথা না কিন্তু কিছু কিছু হেমোরেজ হতে পারে, এটাও কিন্তু ডেঙ্গু ফিভারের একটা ক্লাসিফিকেশন। আবার ডেঙ্গি হেমোরেজিক ফিভার, এটা কিন্তু দুইটা ক্লাসিফিকেশন, ওয়ান ইজ ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইদাউট শক, অ্যানাদার ইজ দ্য ডেঙ্গি হেমোরেজিক ফিভার উইথ শক। এটা তো আমরা বুঝছি কোনটা সিভিয়ার বেশি, যেটাতে শক থাকবে পেশেন্টের কি হবে, ফিচার্স অফ শক পাবো, রেকর্ডেবল পালস, ব্লাড প্রেশার আমি পাবো, দ্যাট ইজ দ্য পেশেন্ট ইজ ইন শক, সেটা কিন্তু অনেক বেশি সিভিয়ার, দ্য পেশেন্ট নিড আইসিইউ কেয়ার। ঠিক আছে, পেশেন্ট নিড আইসিইউ কেয়ার, এই ধরনের, এটা হচ্ছে সবচেয়ে খারাপটা, ডেঙ্গি হেমোরেজিক ফিভার উইথ শক। ডেঙ্গি হেমোরেজিক ফিভার উইদাউট শক আমাদেরকে মেডিকেল অ্যাটেনশনে আনতে হবে, পেশেন্ট যাতে উইথ শকের দিকে না যায় সেদিকে আমাদেরকে দেখতে হবে, প্রিভেন্ট করতে হবে টু ডেভেলপ শক। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা সিমটমে আসি। সিমটম আমরা কিছু বলতে চাচ্ছেন? জি ম্যাম। ম্যাম, হেমোরেজিক ফিভার যদি থাকে তাহলে আবার ডেঙ্গু ফিভারকে কেন আমরা দুই ভাগে ভাগ করছি? হেমোরেজিক ফিভার যদি থাকে তাহলে আমরা ডেঙ্গি হেমোরেজিক মানে ডেঙ্গি ফিভারকে কেন দুই ভাগে ভাগ করছি? আচ্ছা, যেটা ডেঙ্গি হেমোরেজিক ফিভার সেটা কিন্তু এট দ্য ডে ওয়ান থেকে কিন্তু সে হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করবে, সেখানে আমাদের প্রথম থেকেই কিন্তু প্রেজেন্টেশন হেমোরেজিক, দ্যাট মিনস স্কিনে প্যাটিকি পারপুরা দিয়েই শুরু হবে। ঠিক আছে, আর ডেঙ্গি ফিভারে কিন্তু হেমোরেজটা একটা রেগুলার কমপ্লেইন না। ইজ ইট ক্লিয়ার? ডেঙ্গি ফিভারে হেমোরেজটা থাকাটা কিন্তু রেগুলার না, এটা ইরেগুলারলি আমরা মাঝে মধ্যে দেখতে পারি। বললো না উইথ আনইউজুয়াল হেমোরেজ। আনইউজুয়াল হেমোরেজ বলতে হচ্ছে ইউজুয়াল যে হেমোরেজ গুলো ডেঙ্গি হেমোরেজিক ফিভারে হয়, প্যাটিকি, পারপুরা, ইকাইমোসিস,
সেগুলো কিন্তু এই ডেঙ্গি ফিভারে হবে না। এখানে কিরকম হবে, এখানে একটা র্যাশ থাকবে, সেই র্যাশটা কিন্তু আবার ডেঙ্গি হেমোরেজিক ফিভারের র্যাশের সাথে মিলবে না। এটা আমি বুঝতে পেরেছি কিনা? ডেঙ্গি Yes. ফিভারে সাধারণত কোনো হেমোরেজ থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে ইউজুয়াল ফাইন্ডিং। এখন যদি এখানে কোনো হেমোরেজ থাকে সেটা আবার আনইউজুয়াল হেমোরেজ হবে, সেটা আবার ডেঙ্গি হেমোরেজিক ফিভারের যে হেমোরেজিক প্যাটার্ন তার সাথে কিন্তু মিলবে না। আর ডেঙ্গি হেমোরেজিক ফিভার প্রথম থেকেই তার কিন্তু হেমোরেজিক প্রেজেন্টেশন গুলো নিয়ে প্রেজেন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? সেখানে জি, ma'am. তারপরে কি উনি শক ডেভেলপ করতেও পারে, নাও করতে পারে। শক ডেভেলপ করলে উইথ শক ডেভেলপ করলে উইদাউট শক, ঠিক আছে? আবার শক নিয়ে ডেভেলপ করে নাই কিন্তু তারপরে গিয়ে শক ডেভেলপ করলো, এটাও হতে পারে। তাহলে আমি যখনই ডেঙ্গি হেমোরেজিক ফিভার ডায়াগনোস করতে পারবো, আমাকে কিন্তু পেশেন্টকে ফুল অ্যাটেনশনে নিয়ে আসতে হবে, ফুল মেডিকেল অবজারভেশনে নিয়ে আসতে হবে, যাতে পেশেন্ট শকে না যায়, ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসলে আমরা সিমটমে চলে আসি। সিমটম হচ্ছে খুব সহজ, আমরা আসলে ওই বললো না যে অ্যাসিমটমেটিক অথবা আনক্লাসিফাইড থেকে যেতে পারে, কারণ ম্যাক্সিমাম ভাইরাল ফিভার গুলোতে যা হয় ঠিক সেরকমই কি থাকে, ফিভার থাকে, হ্যাঁ ফিভার থাকে, হেডেক থাকে, আর কি থাকে, মাসেল এন্ড জয়েন্ট পেইন। হ্যাঁ, মাসেল এন্ড জয়েন্ট পেইন এটা এখন দেখেন, এখন কোভিড যেই আমাদের ওমিক্রন যে ভ্যারিয়েন্টটা চলছে, এটাতেও কিন্তু সেমই অবস্থা, সবারই মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, ফিভার হচ্ছে, সাথে কি হচ্ছে, প্রচুর জয়েন্ট পেইন, মাসেল পেইন, বডি এক, হ্যাঁ এত বেশি ব্যথা যে লড়তে পারছে না, এত বেশি ব্যথা। তো এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশনই হয়। সাথে দেখেন ভাইরাস ইনফেকশনের একটা কমন কম্পোনেন্ট হচ্ছে র্যাশ। র্যাশটা কোথায় হবে, স্কিনে। এবং there are different type of rash, maculopapular rash, hemorrhagic rash, different type of rash কিন্তু চলে আসে। ডেঙ্গিতেও সেরকম, ডেঙ্গি ফিভার যেটা, সেখানে একটা র্যাশ হতে পারে যেটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ স্কিনে, ডে 3-4 এর দিকে এটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ চলে আসে, ঠিক আছে? আর সেটা কোথায় থাকে, মোস্টলি ইন দ্য এক্সট্রিমিটিস, হাতে টাতে থাকবে বেশি। তাহলে এটা একদম কমন একটা সিমটম। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে এটা দিয়ে আপনি ডেঙ্গি আউটব্রেক না চললে আপনি ডেঙ্গি মাথায় রাখতে হবে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশন গুলোতে কিন্তু আমরা এরকম কমন কিছু ফাইন্ডিং পাই। এরপর যদি আমরা আরো একটু দেখি, সেগুলো কি সাইন এন্ড সিমটমের দিকে যাই, দেখেন ফিভারটা কিন্তু বাড়তে থাকবে। এখন যেমন আমরা ওমিক্রন যে ভ্যারিয়েন্টটা চলছে, সেখানে কিন্তু খুব বেশি হাই গ্রেড ফিভার আমরা পাচ্ছিও না। কারো কারো তো ফিভার যে আসছে উনি বুঝতেও পারছেন না, বাট দ্য পেশেন্ট বিকাম পজিটিভ, ঠিক আছে, অথবা লো গ্রেড ফিভার। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাই গ্রেড ফিভার পাচ্ছি ইন কেস অফ কোভিড ইনফেকশন। আর ডেঙ্গি ভাইরাসের যে ইনফেকশন, যে ফিভার প্যাটার্নটা, সেটাও কিন্তু হাই গ্রেড ফিভার, সেটা কিন্তু হাই গ্রেড ফিভার, এটা কিন্তু মনে রাখতে হবে, হাই গ্রেড ফিভার। তারপর কি হচ্ছে, তারপর পেশেন্টের হেডেক, সিভিয়ার হেডেক, তারপর পেশেন্ট জয়েন্ট পেইন, মাসেল পেইন, ভমিটিং, হ্যাঁ খেতে পারছে না, লস অফ অ্যাপিটাইট। এরপর কি হচ্ছে, র্যাশ ডেভেলপ করছে, যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বললাম। এরপর পেশেন্টের ডায়রিয়া শুরু হচ্ছে, হ্যাঁ জিআইটি কমপ্লেইন শুরু হচ্ছে। এরপর সাইনের মধ্যে আমরা হ্যাপাটোমেগালি, যেটা আমরা কিন্তু অন্য ভাইরাস গুলো থেকে ডিফারেন্সিয়েট করতে পারি, ডেঙ্গিতে কিন্তু খুব কমনলি হ্যাপাটোমেগালি হয়। আর একটা কি হয়, রেট্রো অরবিটাল পেইন, চোখের পেছনে, চোখ পর্যন্ত ব্যথা করে, রেট্রো অরবিটাল পেইন। তারপর পেশেন্টের লস অফ অ্যাপিটাইট, এটা কিন্তু এত মারাত্মক থাকবে যে এটা কিন্তু আপনি অন্য ডিজিজ গুলোর চাইতে ডিফারেন্সিয়েট করতে পারবেন। যেমন কোভিড এর একটা লক্ষণ কি ছিল বলেন তো, কেউ বলতে পারবে? আদার গন্ধ, টেস্ট গন্ধ চলে যাওয়া। যাও, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া, ঠিক না? তখন কিন্তু আমরা সবাইকে জিজ্ঞেস করতাম, এটা জ্বর আসছে, গায়ে ব্যথা করছে, 2-1 দিন পরে জ্বর চলে যাচ্ছে, পেশেন্ট ভাবছে সে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সাডেনলি পেশেন্ট কি হলো, রিয়েলাইজ করলো যে উনি গন্ধ পাচ্ছেন না, তাহলে এই যে কিছু কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু আছে, যেগুলো এত বেশি মাইনর, এত বেশি ন্যারো, আপনাকে কিন্তু যদি আপনি এমফেসাইজ না করেন, ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। আপনাকে এমফেসাইজ করতে হবে, আপনাকে খুব খুব সূক্ষ্ম দৃষ্টিতে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? ঠিক এরকম ডেঙ্গিতে লস অফ অ্যাপিটাইট, কোভিডে কিন্তু লস অফ অ্যাপিটাইট হয় না। পেশেন্ট খাওয়ার গন্ধ বুঝতে পারে না কিন্তু খাবে, তার কিন্তু খিদা লাগবে, সে কিন্তু খাবে। কিন্তু ডেঙ্গিতে কি হবে, পেশেন্টের লস অফ অ্যাপিটাইট, ভমিটিং টেন্ডেন্সি এত বেশি, সে কিছুই খেতে পারে না। এই কারণে পেশেন্টের কিন্তু কি হয়, সার্কুলেটরি ফেইলিউরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেশেন্টের বিপি তাড়াতাড়ি ফল করে যায়। এই কারণে ডেঙ্গি পেশেন্টের ভর্তি লাগে বেশি, ঠিক আছে? যদি এখনো স্টিল না, আমরা যদি একটা সার্ভে করি, দেখা যাবে ডেঙ্গির যে পেশেন্ট গুলো, তাদের অ্যাডমিশন লাগছে বেশি দেন দ্য কোভিড ইনফেকশনের ম্যাক্সিমামই কিন্তু এখন বাসায় বসে সুস্থ হয়ে যাচ্ছে। কেন সুস্থ হয়ে যাচ্ছে?
কারণ হচ্ছে ওদের তো লস অফ অ্যাপিটাইটের সমস্যা নাই, বিপি ফল করার সমস্যা নাই, ওদের কি হচ্ছে রেসপিরেটরি প্রবলেম। ভর্তির অন্যতম কারণ হচ্ছে রেসপিরেটরি ফেলিউর, যেটা আমরা এই ভ্যারিয়েন্টে কম দেখতে পাচ্ছি, ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে আপনার কাছে যখন পেশেন্ট আসবে সে কিন্তু বলবে না যে আমার ডেঙ্গি ফিভার হয়েছে, সে কিন্তু বলবে না যে আমার করোনা ইনফেকশন হয়েছে, সে কিন্তু আপনাকে বলবে আমার জ্বর এসেছে, গায়ে ব্যথা করছে, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। You have to differentiate your patient whether the patient is suffering from which type of viral infection or bacterial infection. তাহলে আপনাকে সাইন সিমটমের দিকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। ছোট ছোট ডিফারেন্সিয়েশন কিন্তু থেকে যায়, যদিও অনেকগুলো সিমিলারিটি থাকে, বাট কিছু কিছু ডিফারেন্সিয়েশন পয়েন্ট কিন্তু আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন। এটাকে আমরা বলি ক্লিনিক্যাল আই, ক্লিনিক্যাল শার্পনেস। ঠিক আছে, এখন আমরা চলে আসি আমাদের টেস্টে। কিভাবে আমরা টেস্ট করে বুঝবো? আমরা শহরে থাকি, টারশিয়ারি হসপিটালে কাজ করি, আমাদের এখানে টেস্ট খুব অ্যাভেলেবেল, আমরা দিলেই মানে চাইলেই আমরা পারি। কিন্তু যখন আমরা অনেক বেশি রুরাল এরিয়াতে কাজ করব, বিসিএস নিয়ে আপনি দূরে কোথাও একেবারে পাহাড়ি এলাকায় পোস্টিং এ চলে যাবেন, তখন কিন্তু দ্য টেস্ট নট সো 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 ইজি ফর ইউ। তখন আপনাকে কিন্তু সাইন সিমটম, ক্লিনিক্যাল আই এগুলোর প্রতি বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ পরীক্ষা দিলেও রোগী করবে না, পরীক্ষা করার সুযোগও নেই। ঠিক আছে, তাহলে আসলে ডেঙ্গি আমরা কিভাবে বুঝতে পারবো? ডেঙ্গির টেস্ট, টেস্টে চলে যাই। টেস্টে অনেকগুলো ব্লাড টেস্ট তো আছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো আমরা করি, সিবিসি করি, হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট করি, সিবিসি তে আমরা লিউকোপেনিয়া পাবো, লিভার ফাংশন টেস্টে আমরা এসজিপিটি, এসজিওটি খুব দ্রুত বেড়ে যাবে, যেটা ডেঙ্গি ইনফেকশনের একটা প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, পিটিটি করবেন, কারণ এখানে হেমোরেজ হচ্ছে। হ্যাঁ, কোয়াগুলেশন প্রোফাইলটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রোলাইট করবেন, কেন করবেন? কারণ পেশেন্ট অনেক বেশি ভমিটিং হয়, there is a more and more chance of this electrolytemia। তারপর যেহেতু আমরা বললাম পেশেন্ট শকে চলে যেতে পারে, পেশেন্টের ইউরিন রেনাল ফাংশন স্ট্যাটাসটা আপনাকে দেখতে হবে। আরেকটা কি হয়, যেহেতু বেশি বেশি ফ্লুইড লস হয়ে যায় ডেঙ্গিতে, কি হয় ভমিটিং এর জন্য, আরেকটা হচ্ছে পেশেন্টের পারমেবিলিটি বেড়ে যায়। পারমেবিলিটি বেড়ে যাওয়ার কারণে কি হবে, বেশি বেশি ফ্লুইড শিফট হবে, ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা লো হয়ে যাবে, হাইপোটেনশনে চলে যাবে। আরেকটা কি হবে, হিমাটোক্রিট কি হবে, পিসিবি, পিসিবি উইল বি, কি হয় পিসিবি? ম্যাম ডিক্রিজ। পিসিবি কি বেড়ে যায় না কমে যায়? ম্যাম কমে যাবে। কেন কমে যাবে পিসিবি? হিমাটোক্রিট কেন কমে যাবে? ডেঙ্গি থেকে হিমাটোক্রিট কমে যায়? অরুণিমা, হ্যাঁ, ডেঙ্গিতে কি হিমাটোক্রিট কমে যায় না বেড়ে যায়? কি মনে হয় আপনাদের বলেন তো? যখন বডিতে ভেসেলগুলোর পারমিবিলিটি বেড়ে যাবে, ফ্লুইড যখন শিফট হয়ে যাবে ফ্রম ইন্ট্রাভাস্কুলার স্পেস টু এক্সট্রাভাস্কুলার স্পেস, দেন হোয়াট উইল বি হ্যাপেন ইন হেমাটোক্রিট? হেমাটোক্রিট বেড়ে যাবে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? কনসেন্ট্রেশন তো বেড়ে যাবে। এই জন্য তো আমরা ডেঙ্গি পেশেন্টকে বারবার দুটো পরীক্ষা করাই, একটা কি, একটা পিসিবি হিমাটোক্রিট, আরেকটা কি বলেন তো? প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট কাউন্ট, ভেরি গুড, প্ল্যাটিলেট কাউন্ট। প্ল্যাটিলেট কাউন্ট কমে যায়, হিমাটোক্রিট বেড়ে যায়। প্ল্যাটিলেট কাউন্ট কমে যাওয়ার সাথে হিমাটোক্রিট বেড়ে যাওয়ার কিন্তু কোনো রিলেশন নাই। দিস আর টু ডিফারেন্ট প্যাথোলজি, দুইটা কিন্তু আলাদা প্যাথোলজি। হিমাটোক্রিট বাড়ার সাথে কিন্তু পেশেন্টের সার্কুলেটরি ফেলিউরের সম্পর্কটা বেশি, বেশি বেশি ফ্লুইড শিফট হচ্ছে, ভেসেল থেকে বেশি বেশি ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসতেছে, হিমাটোক্রিট ইজ রাইজিং। ইজ ইট ক্লিয়ার? কিন্তু প্ল্যাটিলেট কেন কমে যাচ্ছে এটার ব্যাখ্যা স্টিল ইট ইজ নট ক্লিয়ার। এটা কিন্তু এখন আমরা পুরোপুরি বুঝতে পারছি না, যদি এটা মাল্টিফ্যাক্টরিয়াল, অনেক কারণ বলা হচ্ছে, মেইনলি ইনফ্লামেটরি। যে কোনো ভাইরাস যখন বডিতে ঢুকবে এটা কি করবে, আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করবে। আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে কি আছে, আমাদের কি কি আছে, আমাদের অনেকগুলো সেল আছে, কমপ্লিমেন্টস আছে, ঠিক কিনা? এরা সবাই মিলে যেই অ্যান্টিজেনটা আসলো, যে ভাইরাসটা আসলো, ব্যাকটেরিয়াটা আসলো, তাকে কি করতে চাইবে, তাকে তার বিরুদ্ধে ফাইট করতে চাইবে। কিন্তু এই ফাইটিং, যুদ্ধে কিন্তু সবারই কিছু ক্ষতি হবে, ভাইরাসেরও কিছু ক্ষতি হবে, আপনারও কিছু ক্ষতি হবে। এই ক্ষতির মধ্যে কিন্তু পরে হচ্ছে প্ল্যাটিলেটটা। প্ল্যাটিলেট কিন্তু কমে যাচ্ছে, বলছে বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে ডিউ টু সাইটোকাইনস ইনডিউস, অনেক বেশি সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইন গুলো কি করে, বডির সাইটোকাইন কিন্তু আবার বডিতেই কিছু কি করবে, বডির কিছু ক্ষতি করবে। আপনি যখন শত্রুকে মারার জন্য একটা বোম ফাটাবেন, হ্যাঁ, একটা
একটা বোম ব্লাস্ট করবেন, তখন কিন্তু আপনার মাটিটাও তো কিছু খরচ হবে, আপনার আশেপাশের গাছপালাও তো কিছু নষ্ট হবে, সেগুলো তো আপনারই। কথা বুঝছেন? ঠিক সেরকমই এই সাইটোকাইন গুলো কি করবে, সাইটোকাইন রিলিজ হবে টু কিল দ্য ভাইরাল অ্যান্টিজেন, অ্যান্টিজেনকে কিল করার জন্য, কিন্তু এই সাইটোকাইন গুলো সিস্টেমকে কিছু ব্যাড ইফেক্ট করবে, যেমন এটা পারমেবিলিটি অনেক বেশি বাড়িয়ে দিবে, যার কারণে ফ্লুইড শিফট হয়ে যাবে। এই সাইটোকাইন কিন্তু বোন ম্যারোকে ডিপ্রেশন করবে, যার কারণে লিউকোপেনিয়া হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। ইজ ইট ক্লিয়ার? যদিও থ্রোম্বোসাইটোপেনিয়ার আরো কিছু কজ আছে যেগুলো স্টিল নাও মানে শুধু একটা কারণ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে আমরা জেনে রাখি যে ডেঙ্গুতে দুইটা জিনিস হবে, হিমাটোক্রিট বেড়ে যাবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে। ওকে, এই তো গেল হচ্ছে ব্লাডে ভাইরাসের কি কি ইফেক্ট পড়ছে তার। এখন আমরা ওকে বুঝবো কিভাবে যেটা ডেঙ্গি দিয়েই হচ্ছে? তাহলে আমাকে কি করতে হবে, ভাইরাসটাকে ধরতে হবে। আইদার আমরা ভাইরাসের অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারি, অথবা এই ভাইরাসের জন্য আমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হলো তাকে আমরা ডিটেক্ট করতে পারি, অথবা আমরা সরাসরি ভাইরাসটাকে ধরতে পারি। অথবা কি হতে পারে, ভাইরাস চলে গেছে কিন্তু ভাইরাসের কিছু পদচিহ্ন, ফুটস্টেপ রেখে যায়, ভাইরাস চলে যায় কিন্তু ফুটস্টেপস রেখে যায়, সেই ফুটস্টেপসটাকে আমরা ধরতে পারি বাই ডুইং দা পিসিআর, পলিমারাইজ চেইন রিঅ্যাকশন। ইজ ইট ক্লিয়ার কিনা? তাহলে এই কথাটা মনে রাখবেন, যে কোনো ভাইরাল ইনফেকশনকে আপনি ডিটেক্ট করার কিন্তু কিছু উপায়। প্রথম হচ্ছে আপনি সরাসরি ভাইরাসটাকে ধরতে পারেন, ভাইরাল আইসোলেশন, যেটা কিন্তু সবচেয়ে কঠিন, কারণ প্রথম দিকে ভাইরাস থাকে, ম্যাক্সিমাম সময় ভাইরাস ততক্ষণে প্যাথোজেনিস করে ভাইরাস আর নাই, তখন যুদ্ধ চলছে, সে কিন্তু পালিয়ে গিয়েছে, তার ফুট স্টেপটা রেখে যায়, যেটা আমরা আরএনএ ডিটেকশন দ্যাট মিন্স পিসিআর দিয়ে বুঝতে পারি। আরেকটা কি, অ্যান্টিজেন ডিটেকশন, ভাইরাল অ্যান্টিজেনটা যেটা দিয়ে সে কাজ করছে, সেই অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারি একদম আর্লি আওয়ারে। যে এখন দেখেন কোভিড এর অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, ঠিক একইভাবে ডেঙ্গি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের নাম কি দেখি বলেন তো? NS1 NS1, ভেরি গুড, NS1। যখনই ফিভার আসলো উইদিন 1 to 3 days আমরা একটা যদি করি সেটা হচ্ছে NS1 আমি কি দেখছি, NS মানে কি, antigen নন স্ট্রাকচারাল। নন স্ট্রাকচারাল, ভেরি গুড। নন স্ট্রাকচারাল যে প্রোটিনটা আছে সেটা দিয়ে আমরা ওর অ্যান্টিজেন ডিটেকশন করছি। এখানে কিন্তু আমি ভাইরাসকে ধরছি না, ভাইরাল অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করার চেষ্টা করছি। ভাইরাসকে ধরতে হলে তো ভাইরাল আইসোলেশন লাগবে, যেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, সেটা আমাদের এখানে আমরা করি না। আরেকটা হচ্ছে ওই বললাম না, ভাইরাস চলে গেছে কিন্তু তার কিছু ফুট স্টেপ রেখে গেছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে ভাইরাল ওই যে পিসিআর করে বের করতে পারি। ঠিক আছে, যেটা ওটা আবার কি সমস্যা, ওটা তো হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আর একটা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন, যেটা আমরা করি, হ্যাঁ, ডেঙ্গির আমরা অ্যান্টিবডি ডিটেকশনের জন্য কি দিই, আইজিজি আইজিএম, ঠিক না? আইজিজি আইজিএম, আইজিএমটা কি, অ্যাকিউট ইনফেকশন, আইজিজিটা কি, প্রিভিয়াস ইনফেকশন, পাস্ট ইনফেকশন। তাহলে এখন যে ইনফেকশনটা হচ্ছে সেটা বুঝবো আমি আইজিএম দিয়ে, আর আগে হয়েছে সেটা বুঝবো আমি আইজিজি দিয়ে। ঠিক আছে, তো এই অ্যান্টিবডি ডিটেকশনের আবার অনেক মেথড আছে। সবচেয়ে ওয়াইড স্পেকটিভ অর ওয়াইড ইউজড মেথড যেটা, সেটা হচ্ছে এলাইজা দিয়ে আইজিজি আইজিএমটা আমরা বেশি ডিটেক্ট করি। ঠিক আছে, আমাদের এখানে আমরা সবচেয়ে তাড়াতাড়ি যেটা করি সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্টটা করে NS1, যদি পেশেন্ট 1 থেকে 3 দিনের মধ্যে চলে আসে, তাড়াতাড়ি চলে আসে, আর যদি পেশেন্ট তারপরে আসে 3 থেকে 4 দিন 5 দিন 6 দিন এরকম সময় যদি আসে, তখন আমরা কি করব, আমরা তখন অ্যান্টিবডি ডিটেকশনটা করি। হ্যাঁ, আমরা পিসিআরটা একটু কম করি বিকজ ইট ইজ মোর এক্সপেন্সিভ, ভাইরাল আইসোলেশনটা মোস্ট অফ দ্য ল্যাবে কিন্তু হয় না। ঠিক আছে, সাথে আমরা কি করতে পারি, ওই যে আমাদের ব্লাডের প্যারামিটার গুলো কি কি চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য আমরা সিবিসি করব, হিমাটোক্রিট করব, প্লেটলেট কাউন্টটা দেখব, পেশেন্টের লিউকোপেনিয়া হবে, there is chance of thrombocytopenia and the hematocrit is very important. Always think about the hematocrit, যত বেশি hematocrit বাড়বে তত আপনাকে বুঝতে হবে যে এখানে ফ্লুইড লস বেশি হচ্ছে, পেশেন্ট মে গোইং টু সার্কুলেটরি ফেলিওর, পেশেন্টের বেশি ব্লাড প্রেশার মাপতে হবে, রেস্টে রাখতে হবে, ফ্লুইড দিতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই এই যে এখানে এই চার্টটা যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি তাহলে আমরা পারবো। কিরকম ক্লিনিক্যালি আমরা সাসপেক্ট করলাম ডেঙ্গি, ডিউরেশন অফ ইলনেসটা আমরা জিজ্ঞেস করলাম, কয়দিন ধরে আপনার জ্বর, তারপর যদি আমরা দেখি যে 3 দিনের কমে জ্বর, তখন আমরা কি কি করতে পারি, ভাইরাল আইসোলেশন করতে পারি, যেটা আমাদের এখানে হয় না আমি বললাম। আরেকটা আমরা ওই যে আরটিপিসিআর করতে পারি, আরটিপিসিআর রিয়েল টাইম আরটিপিসিআর। হ্যাঁ, এটা কিন্তু এখন আমরা করছি না, আমরা করছি তো, আরটিপিসিআর করছি আমরা কোভিড এর জন্য, অনেক দাম, 3000 টাকা।
অথবা আমরা NS1 করতে পারি, যেটা কিন্তু খুব অল্প টাকা দামি হয়ে যাচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সেটা 3 দিনের কমে। 3 দিনের বেশি হলে কিন্তু আমাদেরকে অ্যান্টিবডি ডিটেকশনের জন্য চলে যেতে হবে। অ্যান্টিবডি ডিটেকশনের জন্য আমরা বলেছি অলরেডি আমাদের কি এলাইজা মেথডে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করব। আচ্ছা, এগুলো যদি নেগেটিভ হয় তখন কি হবে, হতে পারে NS1 নেগেটিভ, তখন আমাকে আবার কিছু অপেক্ষা করে IgM এ যেতে হবে। কোন টেস্টই কিন্তু 100% অ্যাকুরেট না, এটা মনে রাখবেন। কোন টেস্ট, নো ওয়ান টেস্ট ইজ 100% অ্যাকুরেট, অনলি দ্য ভাইরাল আইসোলেশন, শুধু ভাইরাল আইসোলেশন ছাড়া। তাহলে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। নেগেটিভ হলেও যদি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা সেরকম থাকে অ্যান্ড দেয়ার ইজ এ প্যান্ডেমিক সিচুয়েশন উইথ দ্যাট ভাইরাস, হ্যাঁ, প্যান্ডেমিক অথবা এপিডেমিক সিচুয়েশন চলছে, আপনি অনেক কেস পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে খুব বেশি ক্লিনিক্যাল টেস্টের দিকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই। ঠিক আছে, খুব বেশি ক্লিনিক্যাল, যেমন আমরা এখন বলছি না যে সব বাসার সবাই অসুস্থ, যে কোনো একজন যার কোমরবিডিটি বেশি, তাকে আপনারা RT-PCR করেন, RT-PCR ফর কোভিড করেন, ধরে নেবেন বাকিরাও একইভাবে ওর সাথে ইনফেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে মাস পপুলেশনকে আসলে ডায়াগনোস করার একটা উপায়। কারণ এত 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 বেশি আমাদের কাছে তো নাই, আমাদের তো এত এত বেশি রিয়েজেন্ট নাই, এত এত বেশি ল্যাব ফ্যাসিলিটিস নাই, এবং কি আমরা এত টাকা খরচ করতে পারি না। তো সেই জন্য যখন একটা আউটব্রেক চলে তখন খুব বেশি সবাইকে টেস্ট করার প্রয়োজন হয় না। তাহলে আমরা মোটামুটি মনে রাখি যে 3 দিনের নিচে আসলে আমরা র্যাপিড অ্যান্টিজেনটা করতে দিব, মানে NS1টা করতে দিব। যখনই 3 দিনে বেশি হয়ে যাবে আমরা অ্যান্টিবডি ডিটেকশনের দিকে যাব। আর অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে টেস্টগুলোর চাইতেও পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স, পেশেন্টের ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথম দিন দেখলাম পেশেন্ট ভালো ছিল, সে ভালোই থেকে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নাই, বিকজ দ্য ভাইরাস কজেস দ্য কন্টিনিউয়াস প্যাথোজেন, ইটস এ কন্টিনিউয়াস প্যাথোজেন, ইট কজেস কন্টিনিউয়াস প্যাথোজেনিসিটি ইন দ্য বডি। বডিতে কিন্তু প্যাথোজেনেসিস হয়েই যাচ্ছে, আপনি যখন দেখছেন তখন কিছু নাই, এরপরে পেশেন্ট শকে চলে যেতে পারে, ব্লিডিং শুরু হতে পারে, প্যাটিকি একামোসিস, ইপিস্ট্যাক্সিস, পারেক্টাল ব্লিডিং, হেমাটোমেসিস, হ্যাঁ, হেমাটোচিজিয়া, অনেক কিছু হতে পারে। এই জন্য ফ্রিকুয়েন্ট ফলো আপ দরকার হলে অ্যাডমিশন দেওয়া। আপনি যদি মনে করেন যে এই পেশেন্টকে ছেড়ে দিলে আপনার পরবর্তী ফলো আপে সে আসবে না, অনেক রুরাল এরিয়াতে আছে, ওকে ভর্তির জন্য বলা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা একটু ম্যানেজমেন্টে চলে যাই। হ্যাঁ, ম্যানেজমেন্টে আমরা চলে যাই। আমরা দেখলাম যে এখানে কি আমরা অ্যাসেস করব, ওই যে আমাদের পেশেন্ট আসলো ভমিটিং নিয়ে, র্যাশ নিয়ে, বডি এক, পেইন, এগুলো থাকলো, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। ওয়ার্নিং সাইন বলতে কিরকম, বেশি উইক লাগছে, মাথা অনেক বেশি ঘোরাচ্ছে, তাকে আমার ব্লাড প্রেশারটা চেক করতে হবে, টর্নিকিউট টেস্ট করে দেখতে হবে। টর্নিকিউট টেস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট টেস্ট ফর ডেঙ্গি, যেটা কিন্তু আর্লি ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হওয়ার আগেই কিন্তু টর্নিকিউট টেস্টটা পজিটিভ হয়ে যায়। তাহলে টর্নিকিউট টেস্ট কিভাবে করে, এটা কি প্রসিডিওর, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এটা কি একটা বেডসাইড প্রসিডিওর। লিউকোপেনিয়া তো আর আমরা পেশেন্টকে দেখে পাবো না, আমাকে টেস্ট করে দেখতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমার প্রিজাম্পটিভ ডায়াগনোসিস, এগুলো যদি থাকে আমি বুঝতে পারবো। ওই যে বললো না, লিভ ইন অর ট্রাভেল টু এন্ডেমিক এরিয়া প্লাস ফিভার অ্যান্ড 2 অফ দ্য ফলোইং, এটা হচ্ছে আমাদের আসলে ইন জেনারেল আমি কিভাবে বুঝবো। যখন আমি একটা এন্ডেমিক এরিয়াতে আমি থাকছি, যেখানে অনেক অনেক ডেঙ্গি পেশেন্ট, অথবা আমি মাত্র কিছুদিন আগেই ঢাকা থেকে ঘুরে আসলাম, এখন আমার জ্বর হলো, বিকজ ঢাকা কিন্তু এন্ডেমিক ফর ডেঙ্গি। তো এই দুটো হিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট। আমি ওরকম এন্ডেমিক এরিয়াতে আছি, অথবা এন্ডেমিক এরিয়া থেকে আমি ট্রাভেল করে আসলাম, সাথে আমার 2 অথবা তার বেশি ফলোইং সিমটম গুলো আছে, যেগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। এরকম যদি থাকে তখন আমাকে সাসপেক্ট করতে হবে দিস কেস মে বি সাফারিং ফ্রম দ্য ডেঙ্গি ফিভার। তখন আমাকে কিছু ওয়ার্নিং সাইন পেশেন্টকে বলতে হবে, দেখেন আপনার তো এখনো তেমন কোনো সমস্যা দেখছি না, তবে এই প্রবলেমগুলো আপনার হচ্ছে কিনা। এখন আমরা তো চাইল্ড পেশেন্ট ট্রিট করি, আমরা তো পেডিয়াট্রিশিয়ান, তাহলে আমাদের তো পেশেন্ট হচ্ছে প্যারেন্টস, পেশেন্টের প্রবলেমগুলো আমাদেরকে প্যারেন্টসকে এক্সপ্লেইন করতে হবে, যে বাচ্চার অনেক বেশি পেটে ব্যথা হচ্ছে কিনা, বা টেন্ডারনেসটা আমাকে এক্সামিন করে দেখতে হবে। পারসিস্টেন্ট ভমিটিং, বমির উপরে বমি, পারসিস্টেন্ট ভমিটিং আমরা কখন বলি, যদি 1 ঘন্টায় 3 বারে বেশি বমি করে। ঠিক আছে, মিউকোজাল ব্লিডিং, গাম ব্লিডিং হচ্ছে, ইপিস্ট্যাক্সিস হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু পেশেন্ট একটা ওয়ার্নিং সাইন, তাকে আমার ছেড়ে দেওয়া যাবে না। লিভারটা এনলার্জ হয়ে গেল, হেপাটোমেগালি আমি পেলাম, হ্যাঁ, হেপাটোমেগালি পেলাম, ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেল, মানে অ্যাসাইটিস চলে আসলো, প্লুরাল ইফিউশন চলে আসলো, সেই পেশেন্টকে কিন্তু আমি আর ছাড়তে দিতে পারবো না, বিকজ ইটস এ ওয়ার্নিং সাইন। লেথার্জিক রেস্টলেস, পেশেন্ট খুব লেথার্জি হয়ে গেছে, অথবা খুবই ইরিটেবল, কোনোভাবে তাকে ম্যানেজ করা যাচ্ছে না। আরেকটা আমি কি বললাম, ইনক্রিজ ইন
ইনক্রিজিং হেমাটোক্রিট অর র্যাপিড ফল ইন প্ল্যাটিলেট, খুব দ্রুত প্ল্যাটিলেট কমে যাচ্ছে অথবা খুব দ্রুত হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে। দিস আর দ্য ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইনগুলো যদি না থাকে আমরা পেশেন্টটাকে গ্রুপ এ তে ফেলতে পারি। গ্রুপ এ মিনস আউটডোর ম্যানেজমেন্ট। দেখেন যখন এনি প্যান্ডেমিক এপিডেমিক সিচুয়েশন হয়, অনেক রোগী চলে আসে, সবাইকে আপনি কিন্তু ভর্তি দিয়ে পারবেন না। তখন কিন্তু আপনাকে জেনারেল একটা ম্যানেজমেন্টের জন্য 3টা ক্যাটাগরাইজ করতে হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ কে যারা ভালো, যাদেরকে আমি হোম ট্রিটমেন্ট দিব, ফলো আপের জন্য আসতে বলবো। গ্রুপ বি কারা? যাদের কিছু কি আছে, যারা সাসপেক্টেড কেস কিন্তু তাদের খুব বেশি ওয়ার্নিং সাইনটা নাই, খুব বেশি নাই, কিন্তু তারা রিস্ক গ্রুপে আছে। যেমন তারা প্রেগনেন্ট, তারা ইনফ্যান্ট, তাদের কি আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে, ওল্ড এজ, এক্সট্রিম এজ, ওল্ড এজ, এটা মনে রাখবেন। খুব ছোট বাচ্চা অথবা খুব বেশি বয়সের মানুষ, সাথে তার কোনো একটা অর্গান ফেলিউর আছে, রেনাল ফেলিউর আছে, অথবা সে প্রেগনেন্ট, অথবা তার ডায়াবেটিস, এরকম যে গ্রুপটা আছে তাদেরকে আমরা নিয়ে যাব হচ্ছে গ্রুপ বি তে। তাদেরকে আমি অ্যাডমিশন দিব, আমার চোখের সামনে রাখবো। আর যারা গ্রুপ সি, তারা কারা? তারা তো ওই পেশেন্ট গুলো যাদের সিভিয়ার কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে। দ্যাট মিন তাদের কিনা আমি অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, রেনাল ফেলিউর পেয়ে গেলাম, সিভিয়ার ব্লিডিং পেয়ে গেলাম, সিভিয়ার অর্গানিক, ওই যে বললাম এক্সপান্ডেড ডেঙ্গি অথবা ডেঙ্গি হেমোরেজিক ফিভার উইথ শক, তারা কিন্তু আমার গ্রুপ সি তে। ইজ ইট ক্লিয়ার কিনা? এই গ্রুপ সি নিয়ে কিন্তু আমি তখন বসে এখানে মাথা ঘামাতে পারবো না। আমার এটা টার্সিয়ারি, যদিও আমার এখানে টার্সিয়ারি, কিন্তু তখন এত বেশি পেশেন্ট থাকলে তখন আমাকে কি করতে হবে, হায়ার ম্যানেজমেন্ট, আরো ম্যানেজমেন্টের জন্য আমাকে তখন পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে যে কোনো একটা প্যান্ডেমিক সিচুয়েশন ম্যানেজ করার একটা কি, একটা গাইডলাইন, যে আমরা গ্রুপ এ বি সি করে ভাগ করে ফেলবো। যার কোনো ওয়ার্নিং সাইন নাই সে থাকবে গ্রুপ এ তে। এই যে কুইক গাইড ফর ম্যানেজমেন্ট অফ ডেঙ্গি, আমরা গ্রুপগুলো ভাগ করে ফেলবো গ্রুপ এ বি সি। আমরা গ্রুপ এ কে কাউন্সিলিং করব, ট্রিটমেন্ট করব, হোম ট্রিটমেন্ট দিব এবং ফলো আপ করবো। গ্রুপ বি কে আমি এখানে রেখেই করব, এখানে রাখবো। আর গ্রুপ সি কে ওটা একদম ইমার্জেন্সি কেয়ার লাগবে, হ্যাঁ ইমার্জেন্সি কেয়ার লাগবে, তাকে কিন্তু আমি হায়ার সেন্টার রেফার করে দিতে পারি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আসেন এবার আমরা ডেঙ্গি ফিভারটার সম্পর্কে একটু বলি। ডেঙ্গি ফিভার মোস্টলি তো ডেঙ্গি ফিভার হয় অ্যাসিম্পটোমেটিক যেটা বা সিম্পটোমেটিক যেটাতে কিন্তু আমাদের কোনো সার্কুলেটরি ফেলিউর নাই। সেখানে আমরা কিভাবে চিকিৎসা করব? খুব সহজ চিকিৎসা, কারণ এটা একটা ভাইরাল ডিজিজ। আমরা কি বলবো, যেহেতু ফ্লুইড লস হচ্ছে, বেশি পানি খেতে হবে টু অ্যাভয়েড দ্য ডিহাইড্রেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্ল্যান্টি অফ ওয়াটার, বারবার রোগীকে বলতে হবে স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, সাদা পানি খাবেন, পানি। ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। 50 ml পার কেজি করে ফ্লুইড খেতে হবে। যদি বাসায় ফ্লুইডটা আপনি এনশিওর করতে না পারেন, তাহলে আপনাকে পেশেন্টকে অ্যাডমিট করে ফ্লুইডটা এনশিওর করতে হবে। আচ্ছা, এরপরে আসেন আমরা ওই যে গায়ে ব্যথা, জ্বর, এগুলোর জন্য অনলি প্যারাসিটামল, নো অ্যাসপিরিন। কোনো অ্যাসপিরিন দেওয়া যাবে না, অনলি প্যারাসিটামল, শুধু প্যারাসিটামল দিব, কোনো স্টেরয়েড দিব না, কোনো আইএম ইনজেকশন দিব না। কেন দিব না? কারণ আমরা জানি এখানে প্ল্যাটলেটের একটা ব্যাপার আছে, তাহলে ব্লিডিং হওয়ার চান্সেস বেশি। আর কি করবে, পেশেন্ট দৌড়াদৌড়ি করবে না, পেশেন্ট রেস্ট থাকবে। কারণ ফ্লুইড লস হচ্ছে, পেশেন্ট কি থাকতে পারে, অনেক বেশি লেথার্জি থাকতে পারে, এই জন্য আমরা রেস্ট নিতে বলবো। ক্লিয়ার? তাহলে ডেঙ্গি ফিভারে কিন্তু খুব সহজ। আচ্ছা, আরেকটা জিনিস শুনে রাখেন, পেঁপের রস, পাপায়া স্লিপ, পেঁপে পাতার রসটা কিন্তু প্ল্যাটলেট কাউন্টটা ইনক্রিজ করে। এটা একটা হোম রেমেডি, ঠিক আছে? এটা কিন্তু হোম রেমেডি, মানে বাসায় বসে আমরা, এটা কিন্তু ক্লিনিক্যালি না, এটা দেখা যাচ্ছে যে এখন সায়েন্টিফিক্যালি প্রুভ। সবচেয়ে কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে ডেঙ্গি শক সিনড্রোম। ডেঙ্গি শক সিনড্রোম দ্যাট মিন্স ডেঙ্গি হেমোরেজিক ফিভার উইথ শক, সেটা যদি হয় তখন আমরা কিভাবে ম্যানেজ করব। দেখেন এটা একটা ফ্লো চার্ট, সব জায়গায় আছে, এটা আমাদের গাইডলাইনের। আমরা অ্যাসেস করব পেশেন্ট ইজ ইন শক অর নট। যদি পেশেন্ট হাইপোটেনশনে আছে, মানে আমি এখনো ব্লাড প্রেশারটা রেকর্ড করতে পারছি, সেই অবস্থায় যদি হয় পেশেন্ট কিন্তু স্টেজ 3 তে আছে, তাকে আমার নর্মাল স্যালাইন অথবা রিঞ্জার ল্যাকটেট সলিউশন 20 ml পার কেজি করে দিয়ে ফেলতে হবে। আর যদি পেশেন্ট এমন একটা অবস্থায় আসে যখন আমি আর ব্লাড প্রেশার পাচ্ছি না, আনরেকর্ডেবল ব্লাড প্রেশার যদি হয়ে যায়, তখন আমাকে চিন্তা করতে হবে, এটা হচ্ছে স্টেজ 4, সবচেয়ে খারাপ স্টেজ। যখন আমাকে কি করতে হবে, যখন আমাকে নর্মাল স্যালাইনটা 20 ml পার কেজি করে দিতে হবে। 20 ml পার কেজি করে আমাকে একবার না, দুইবার না, 3বার পর্যন্ত আমাকে দিতে হবে, যতক্ষণ আমি পালস বিপিটা পালপেবল পাচ্ছি। এরপর আমি অ্যাসেস করবো পেশেন্ট ইমপ্রুভ হলো কি হয়নি। যদি ইমপ্রুভ হয় তাহলে আমি আস্তে আস্তে ফ্লুইডটা কমায় আনবো। যদি ইমপ্রুভ না হয় তখন আমি হিমাটোক্রিটটা টেস্ট করবো। যদি হিমাটোক্রিট বাড়ে, আমরা তো জানি হিমাটোক্রিট বাড়ে, নর্মালি হিমাটোক্রিট বাড়ে, হিমাটোক্রিট যদি বেড়ে থাকে আমি কলয়েডে চলে যাব। কলয়েড দিয়ে আমি ফ্লুইডটা শিফট করার চেষ্টা করবো ফ্রম এক্সট্রাভাস্কুলার স্পেস টু ইন্ট্রাভাস্কুলার স্পেস অনকোটিক প্রেসার বাড়ানোর মাধ্যমে। এই জন্য আমি কলয়েড দিব। আচ্ছা, তারপর আমি অ্যাসেস করবো।
যদি ইমপ্রুভ করে যায় তো ভালো, কিন্তু যদি হেমাটোক্রিট না বেড়ে কমে যায় তখন বুঝতে হবে যে আমার কোথাও কোনো কনসিল ব্লিডিং হচ্ছে, ভিতরে কোথাও ব্লিডিং হচ্ছে, যার কারণে হেমাটোক্রিট ফল করছে, তখন আমাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। তখন আমাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে এবং পেশেন্টকে অ্যাসেস করতে হবে। যদি পেশেন্ট ইমপ্রুভ করে তাহলে ফ্লুইডটা আস্তে আস্তে আমি কমায় আনবো, কিন্তু যদি পেশেন্ট ইমপ্রুভ না করে তখন আমাকে পেশেন্টের কিছু টেস্ট করতে হবে। তার মধ্যে এবিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের এবিজি করতে হবে, পেশেন্টের গ্লুকোজ চেক করতে হবে, রেনাল অ্যাসেসমেন্ট করতে হবে, কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করতে হবে। তার মানে আরো বেশি ভিগোরাস ট্রিটমেন্ট আমার যেতে হবে। তবে দেখে অ্যাজ এ হোল ডেঙ্গি ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্ট ওকে। এখন আসেন ডেঙ্গিটা আমরা কিভাবে বন্ধ করব, মানে প্রিভেনশন স্টপ ডেঙ্গি কিভাবে হবে, এই কথাগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা ইনশাল্লাহ ডেঙ্গিটাকে প্রিভেন্ট করতে পারবো। কিভাবে? ওই যে বললাম স্ট্যান্ডিং ওয়াটার যেটা, সেটাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা ফুলের গাছ, বাসায় ফুলের গাছ রাখি, হ্যাঁ পানি দেই, নিচের যে প্লেটটা থাকে সেখানে কিন্তু পানি জমেছে, তাহলে সব ধরনের স্ট্যান্ডিং ওয়াটারটাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে। তাহলে আমরা অ্যাডিস মসকিটোর কি লাইফ সাইকেলটাকে হ্যাম্পার করতে পারবো। তারপরে আমাদেরকে মসকিটো রিপেলেন্টটা ইউজ করতে হবে, মশা যাতে কম কামড় দেয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আচ্ছা, বাইরে বেশি বেশি ঘোরাঘুরি করলে মশা বেশি পাবে, সেই জন্য আমাদেরকে ইনডোরে থাকা বেশি দরকার। আর একটা কি প্রোটেক্টিভ ক্লোদিং, দ্যাট মিন্স ফুল স্লিভ ড্রেস পরবেন যখন আপনি কাজ করতে বসবেন, কারণ মশা তাহলে কম কামড় দিতে পারবে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য ইউজ অফ মসকিটো নেটস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন ডেঙ্গি আউটব্রেক কখন হয়? একদম গরমের সময় হয়, যখন কিন্তু আমরা মসকিটো নেট ব্যবহার করার ব্যাপারে বেশি উদাসীন থাকি তখনই কিন্তু বেশি হয়। হ্যাঁ, এই জিনিসগুলো মানে আপনাকে কষ্ট করতে হবে, তখন আপনাকে গরম কাপড় মানে লম্বা লম্বা ফুল স্লিভ ড্রেসও পরতে হবে, মশারিও দিতে হবে, ঘরেও থাকতে হবে। দ্যাট মিন্স আপনার গরম লাগলেও আপনি কিন্তু মশারি ইউজ অবশ্যই করতে হবে, কারণ ডেঙ্গি প্রিভেন্ট করার জন্য এর চাইতে আর ভালো কোনো উপায় কিন্তু নাই। ওয়ান্স ইটস হ্যাপেন উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট। ওকে, থ্যাংক ইউ। সবাই আছেন? 69। কোনো সমস্যা? বেশি কঠিন ছিল ক্লাসটা? দেখি ফিডব্যাক বলেন, কেমন লাগলো? ভালো লাগছে ম্যাম। তাই নাকি? সত্যি? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। সহজ করে আমি আনার চেষ্টা করেছি, অনেক কিছু আছে। গাইডলাইনটা 100 সামথিং, অনেক লম্বা, অনেক বড় একটা গাইডলাইন। এত বড় বড় গাইডলাইন আপনারা মনে রাখতে পারবেন না দেখে আমি খুব শর্টকাটে নেওয়ার চেষ্টা করেছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলে ফেলেন। টাইম কিন্তু আপ হয়ে গেছে আমাদের, আমরা ক্লোজ করে দিতে যাচ্ছি। কোনো সমস্যা না থাকলে, কারো কোনো অসুবিধা আছে? না ম্যাম। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। জি আগে ম্যাম। যোগাযোগ করবেন অরুণিমা। ওকে জি ওকে, ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। পার্সেন্টেজটা আমি অপারেটর থেকে নিয়ে আসবো। আচ্ছা ওই যে অফিসের স্ট্যান্ড আর জিপির কাছে জমা থাকবে। আচ্ছা, আমাদের সাইন করতে হবে কোথাও? বুঝলেন? এবার এন্ড